হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আশীর্বাদে খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে আমার এবং আমার ছেলের জীবনে ঘটে যাওয়া এক আবেগঘন চিরন্তন সত্য একটি গল্প তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা অনেক অনেক মজা পাবে। তাই ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট। হাতের কাছে হেডফোন থাকলে কানে লাগিয়ে নাও, অথবা তোমার ফোনের সাউন্ড ভলিউম কমিয়ে একা একা রুমের দরজা বন্ধ করে নির্বে আমার কথাগুলো শোনো, তাহলে এতটাই মজা পাবে যা তোমরা ভাবতেও পারোনি। বন্ধুরা, আমার নাম ছন্দা, বর্তমানে আমার বয়স ৩৫ বছর। তোমরা হয়তো ভালো করেই জানো একটা মেয়ে ২১ বছর থেকে ৩৮ বছর মধ্যেকার যে বয়সটা, এটা একটা গুরুত্বপূর্ণ বয়স। মাঝের এই বয়সটাতে মনের অজান্তেও অনেক কিছু ঘটে যায়। অনেক সময় নিজের বিবেক বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও নিজের শরীরটা মনের কোনো কথাই শোনে না। এই বয়সে নিজেকে শান্ত রাখতে চাইলেও অনেক সময় পথভ্রষ্ট হয়ে অনেক অন্যায় এবং বেমানান কাজও করে ফেলতে হয়। আমার বেলাও ঠিক তাই হয়েছিল। আমি আমাকে ধরে রাখতে পারি নাই। আমার বয়স যখন ১৬ বছর, তখন সাগরের বাবার সাথে আমার বিয়ে হয়। বর্তমান সাগরের বয়স রানিং ৮ বছর। ছোটবেলা থেকে আমার শরীরটা একটু হেলদি ছিল। চেহারাটা ছিল মাশাল্লাহ অনেকটাই সুন্দরী। আমাদের গ্রামে আমি এবং আমার বয়সে যতগুলো মেয়ে ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ছিলাম আমি। সাগরের বাবার সাথে যখন আমার বিয়ে হলো, তখন তার বয়সটা আমার চেয়ে প্রায় ১০ থেকে ১২ বছরের ব্যবধান ছিল। প্রথম তার সাথে সংসার করতে গিয়ে আমি এতটা কষ্টের সম্মুখীন হয়েছি যেটা কাউকে বলে বোঝাতে পারব না। বন্ধু, না, এমনও রাত গেছে সাগরের বাবাকে দেখে আমি ভয়ে খাটের উপর বসে কান্না করে রাত কাটিয়েছি। এর মূল কারণ বেশ কয়েকটা ছিল। তার শারীরিক গঠন ছিল বেসাইজ। চেহারাটা তেমন একটা ভালো ছিল না। আরেকটি মূল বিষয় হল যেইটা একজন স্বামী এবং স্ত্রী সংসার জীবনে যে বিষয়টা নিয়ে সুখে থাকে, তার সাথে আমার সেই ম্যাচিংটা ভালোভাবে হয়ে উঠছিল না। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে অনেক কিছুই ইশারা ইঙ্গিতে বুঝাবো। তোমরা একটু কষ্ট করে আমার কথাগুলো বুঝে নিও, কারণ অনেক কিছুই মুখে বলা সম্ভব হয় না। সাগরের বাবার সবচেয়ে বড় একটা বদ অভ্যাস ছিল, যেটা রাত্রি রুমে ঢুকে রাতের মধ্যে ৩ থেকে ৪ বার লাইট অফ করত। বন্ধুরা, একটা মানুষ না হয় রাতের মধ্যে ১ থেকে ২ বার লাইট অফ করতে পারে, তাই বলে সে কি ৩ থেকে ৪ বার লাইট অফ করতে পারে? আমি তার এই বিছানা থেকে ওঠানামার কারণে সারারাত ঘুমাতে পারতাম না। তারপর প্রায় ২-৩ বছরের মাথায় আমার এমন একটা অভ্যাস হয়ে দাঁড়ালো, রাতের মধ্যে মিনিমাম ২ থেকে ৩ বার লাইট অফ করতে না পারলে আমার ঘুম হতো না। আমি বারবার সাগরের বাবাকে রিকোয়েস্ট করতাম। সাগরের বাবা ২-৩ বছরের মধ্যে সে এতটা অলস হয়ে গেল যে তার নড়াচড়া খুব স্লো হয়ে গেল। আস্তে আস্তে সাগর বড় হতে থাকল। সাগরকে ১ বছরে রেখে ওর বাবা মালয়েশিয়াতে পাড়ি জমাল। আজ ১৫টা বছর হলো সাগরের বাবা প্রবাসে পড়ে আছে। কতটা কষ্টে দিন পার করছি একমাত্র আমিই জানি। যে সময়টাকে স্বামীকে নিয়ে নিজের জীবনকে উপভোগ করার একটা নির্দিষ্ট সময়, সেই সময়টাতে আমি আমার স্বামীকে কাছে পাইনি। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তার নেশা শুধু টাকা। অবশেষে আমি এ পর্যন্ত বলেছি, আমি কিন্তু তোমার জন্য নিজেকে সিন্ধুকে তুলে রাখতে পারবো না। সে তখন আমাকে বলতো, তোমার মনে যা চায় তাই করো। একথা শোনার পরে আমার মনে সন্দেহবাসা আশা বাঁধল। আমি ভাবতে লাগলাম, একটা পুরুষ মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, বিয়ের পরে ১৫টা বছর একাকিত্বভাবে কেউই কাটাতে পারে না। এদিকে দেখতে দেখতে ছেলেটা চোখের সামনে অনেক বড় হয়ে গেল। সে এখন কলেজে পড়ে। আমি এবং আমার ছেলে সাগর পাশাপাশি ২টা রুমে দুজন ঘুমাতাম। একদিন রাতে আমি সাগরের বাবাকে নিয়ে খুবই আকর্ষণীয় স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মধ্যে সাগরের বাবা আমার সাথে যা আচরণ করল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরটা অনেক পাতলা লাগছে। বেশ কিছুদিন হলেও শরীরটা অনেক ভার কাটছিল। কিন্তু স্বপ্ন দেখে শরীর পাতলা হওয়া আর নিজে পরিশ্রম করে শরীরের ওয়েট কমানো দুটো দুই রকম। তারপর দুপুরবেলা আমি সাগরের বাবাকে ফোন করলাম। বললাম, রাত্রে তোমাকে নিয়ে আমি এভাবে স্বপ্ন দেখেছি। আমি তোমাকে ছেড়ে একা একা আর একটি দিন রাতও পার করা আমার পক্ষে একটুও সম্ভব না। ১৫টা বছর প্রবাসে কাটিয়ে দিলে আমার আর কোনো টাকা পয়সা লাগবে না, তুমি দেশে ফিরে এসো। সে আমাকে অনেক কথা শোনাল। তার কথাতে আমার মন অনেক খারাপ হয়ে গেল। রাগ করে আমি ফোনটা কেটে দিলাম। হয়তো ভাবছিলাম আমার রাগ ভাঙানোর জন্য সে আবার ফোন কর। কিন্তু তার ফোনের অপেক্ষায় প্রায় ১ সপ্তাহ থেকেও সে আর আমাকে ফোন করেনি। তখন আমার বুঝতে পারলাম হয়তো আমার প্রতি তার আগের মতো সেই মায়া মমতা ভালোবাসাটা আর নেই। পরবর্তীতে জানতে পারলাম সে নাকি সেখানে আরেকটি বিয়ে করেছে, কিন্তু সাগরের বাবাকে আমি কথা জিজ্ঞেস করলে সে অস্বীকার করে।
আমার মনের ভেতরে অনেক সন্দেহ ঢুকে গেল। একসময় তার সাথে কাজ করে এমন একজন সহপাঠী আমাকে ফোন করে সত্যটা জানিয়ে দিল। বল সত্যি সত্যি সাগরের বাবা সেখানে বিয়ে করেছে। আমি অনেক দিন তাকে নিয়ে খুবই টেনশন করলাম। তারপর আমার এমন অবস্থা দেখে আমার ছেলে সাগর আমাকে বলল, মা তুমি এসব নিয়ে টেনশন করো না। বাবা ঠিক দেখবে একদিন আমাদের কাছে চলে আসবে। আমি সাগরের কথায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তারপরেও দিন দিন আমার শরীরের এবং মনের চাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই বেড়ে যেতে থাকল। তারপর সাগর আমাকে বলল, মা আমাকে ২,০০০ টাকা দাও। আমি সাগরকে জিজ্ঞেস করলাম টাকা দিয়ে কি করবে। সাগর বলল, আজকে আমার কচু দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে খুব ইচ্ছা করছে। একটু বড় সাইজের দুটো ইলিশ বাজার থেকে নিয়ে আসি। আমি সাগরকে ২,০০০ টাকা বের করে দিলাম। তারপর সাগর টাকা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। এমন সময় আমি সাগরকে ডেকে বললাম, মাছ কেনার পরে ৫ কেজি আলু আর ২ কেজি কালো লম্বা বেগুন নিয়ে এসো। ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করলে অনেক ভালো লাগবে। আজকে কেমন যেন আমার মনটা উল্টাপাল্টা। কি যেন চাচ্ছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। সব কাজেই অশান্তি লাগছে। এবার ১ ঘন্টা পরে সাগর বাজার থেকে ইলিশ মাছ বেগুন নিয়ে এলো। বাজারগুলো আমার হাতে দিতেই একটি বেগুনের দিকে নজর পড়ে গেল আমার। বেগুনের আকৃতি এতটাই সুন্দর ছিল। আমাকে বারবার সাগরের বাবার কথা মনে করিয়ে দিচ্ছিল। তারপর সাগরকে আমি বললাম, তুমি কোথাও যাবে নাকি? সাগর আমাকে বলল, না মা এখন আর কোথাও বেরোব না। আমার মাথাটা হালকা ব্যথা করছে। আমি একটু ঘুমাতে যাব। তুমি রান্না বান্না শেষ করে আমাকে ডাক দিও। তারপর সাগরকে বললাম, ঠিক আছে যাও। তারপর আমি বাজারের ব্যাগটা হাতে করে রুমে ঢুকে পড়লাম। তারপর ইলিশ মাছটা ফ্রিজে ঢুকিয়ে বেগুনের ব্যাগটা হাতে নিয়ে সেখান থেকে পছন্দের বেগুনটা বের করে খাটের উপর বসে পড়লাম। বন্ধুরা বিশ্বাস করো বেগুনের চেহারাটা এতটা সুন্দর ছিল যে আমার মতো তোমরাও দেখতে তাহলে আমি যেমনটা ভাবছি ঠিক তেমনটা তোমরা ভাবতে। তারপর বেগুনটা সুন্দর করে দুহাতে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম সবাই তো বেগুন দিয়ে বিভিন্ন ধরনের তরকারি রান্না করে, এই জিনিসটাকে আজকে যদি না কুটে ৪ সাইডে তেল লাগিয়ে এমনি যদি খেয়ে ফেলানো যেত তাহলে হয়তো আরও ভালো লাগত। তারপর বেগুনটাকে এর সাইড দিয়ে ভালো করে তেল লাগিয়ে দিলাম। অবশেষে কাঁচা খাওয়ার সিদ্ধান্তটাই নিলাম। সাগরের বাবা বাহিরে যাওয়ার পর থেকে আমার খাওয়া দাওয়া অনেকটাই কমে গেছে। খাবারের মুখটা অনেকটাই ছোট হয়ে গেছে। ভাবছি এই বেগুন কাঁচা খেতে পারবো কিনা, আমার মুখের মধ্যে ঢুকবে কিনা। তারপর সিদ্ধান্ত নিলাম আস্তে আস্তে চেষ্টা করে দেখি না। সুন্দরভাবে চেষ্টা করতে লাগলাম। মুখের মধ্যে অল্প একটু নিতেই কেমন যেন লাগতে লাগল। আমি এই অনুভূতিটা কারো কাছে প্রকাশ করতে পারব না। সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হলো আমি বোধহয় সম্পূর্ণ বেগুনটা খেতে পারব না। বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেকেই প্রযোজনের ক্ষেত্রে আমার মতো কাঁচা বেগুন তেল দিয়ে খেয়েছ। যদি আমার মতো এরকম খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অনেকক্ষণ ধরে তেল মাখানো বেগুনটাকে কাঁচায় সম্পূর্ণ খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু অর্ধেক মুখের ভেতর নেওয়ার পরে আর অর্ধেকটুকু কোনোভাবে নিতে পারছিলাম না। আমার মুখটা অনেকটাই ছোট হয়ে গেছিল। হঠাৎ করে খাওয়ার উপর কেমন যেন একটু চাহিদা হলো, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সম্পূর্ণ বেগুন আমি খেতে পারলাম না। বারবার মনে হচ্ছিল আরেকটু ট্রাই করে দেখলে হয়তো খেতে পারব। তারপর বেগুনটা আমার মুখের মধ্যে অর্ধেক ঢুকে আছে। ঠিক এমন সময় আমার বিছানার উপরে কেমন যেন মানুষের ছায়া পড়ল। আমি মাথা ঘুরে দরজার দিকে তাকালাম। তারপর দেখি দরজা ধরে সাগর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেগুন খাওয়াটা দেখছে। আমি একদম চমকে গেলাম। মুখের ভেতর থেকে বেগুনটা বের করতে পারছিলাম না, আবার সম্পূর্ণ খেতেও পারছিলাম না। এতটাই খারাপ লাগতেছিল এই ভেবে যে রুমের মধ্যে কাঁচা বেগুন আমি তেল দিয়ে লোভ সামলাতে না পেরে খাওয়ার চেষ্টা করছি, সেটা আমার ছেলে দেখে ফেল। হয়তো আমার ছেলে সাগর ভাববে আমার মা কত বড় রাক্ষসে। তারপর আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। বন্ধুরা এই সিচুয়েশনে তোমরা হলে কি করতে অবশ্যই আমাকে জানাবে। এবার আমি মুখের মধ্যে বেগুন নিয়ে চুপচাপ বসে আছি। সাগর আস্তে আস্তে করে আমার কাছে আসলো। তারপর সে বেগুনের বোটা ধরে আস্তর করে টান দিয়ে আমার মুখের মধ্যে থেকে বের করে ফেল। সে বলল, মা তুমি কি পাগল হয়ে গেছ? এই কাঁচা বেগুন তেল দিয়ে তুমি কেন মুখের মধ্যে নিয়ে পড়ে আছো? রান্না করতে তোমার খারাপ লাগছে সেটা আমাকে বললেই তো পারতে। আমি নিজে রান্না করে তোমাকে খাওয়াতাম। কাঁচা বেগুন তুমি কেন খাচ্ছ? বন্ধুরা অনেক কথাই কিন্তু আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে। অবশ্যই তোমরা বুঝে নিও মা ছেলের এখানে কি দৃশ্য চলছে। এবার আমি সাগরকে কি বলবো বুঝে উঠতে পারছি না। তারপর সাগর আমাকে আবার বলল, মা একদম চুপচাপ হয়ে গেলে।
যে নিজের কষ্ট মনের মধ্যে পুষে রেখো না। এবার আমি সাগরকে বললাম, তুমি এসব কি বলছো, ভেবেচিন্তে বলছো তো? আমি কিন্তু তোমার মা। সাগর তখন আমাকে বলল, হ্যাঁ মা, আমি ভেবেচিন্তেই বলছি। এবার আমি সাগরের উপর রেগে গেলাম, তাকে বললাম, আমাকে নিয়ে তোমার এমন চিন্তাভাবনা করতে লজ্জা করল না? আমার দিকটা আমি দেখে নেব। সাগর তখন বলল, মা, একজন মানুষ ধৈর্য ধরতে ধরতে একসময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর এই ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন সে অন্যায় কাজে লিপ্ত হয়। আমি এত বড় তোমার ছেলে থাকতে তোমাকে খাবার কষ্ট করতে দিতে পারি না। আমি যথেষ্ট পরিমাণ বড় হয়েছি, বাবা তো অনেক দিন হলো প্রবাসে থাকে। সেখানে থেকে তো তোমার সব ধরনের চাওয়া পূরণ করতে পারে না, তাই না? আমি সব কিছু বুঝি মা, তাই বলছি। আমি যা বলি তুমি আমার কথাগুলো শোনো। তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে, বাবা কিন্তু তোমার অপেক্ষায় নিজেকে ধরে রাখেনি। একটা পুরুষ মানুষ কখনোই এতটা বছর একা একা থাকতে পারে না। সে দেখো তোমার স্থানে অন্য কাউকে অবশ্যই জায়গা করে দিয়েছে। সেখানে তুমি তার অপেক্ষায় নিজেকে ধরে রেখে কি করবে? আমি যেন সাগরের কথায় একদম স্তব্ধ হয়ে যাচ্ছি। আমি তাকে কোনো কথা না বলে শুধু বললাম, এখন তুই এখান থেকে যা। তারপর সাগর আমার সেই কাঁচা বেগুনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর আমি গোসলখানা ঢুকলাম গোসল করার জন্য। উপর থেকে ঝর্ণার পানি মাথার উপর পড়ছে। আমি নিদিবিলি মাথায় পানি নিচ্ছি আর ভাবছি, আমার ছেলে সাগর এখন এত বড় হয়ে গেছে, সে আমাকে কোনো চোখে দেখতে চায়? এটা কি করে সম্ভব? তারপর এসব ভাবনা চিন্তা করতে করতে একসময় আমার চোখটা বন্ধ হয়ে গেল। মাথার উপর ঝর্ণার পানি ঝরছে, আমি চুপচাপ দাঁড়িয়ে মাথায় পানি নিচ্ছি। বিভিন্ন ধরনের কথাবার্তা আমার মাথার ভেতরে ঘোরপাক খেতে লাগল। গোসলখানা, মানুষ গোসল করতে কোনো পরিবেশে ঢোকে, গায়ের পোশাক পরিচ্ছেদ কী অবস্থায় থাকে সেটা নিশ্চয়ই তোমরা জানো। তারপর অনেকক্ষণ ধরে মাথায় পানি নিয়ে গোসল শেষ করে আমি রুমে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছি আর ভাবছি, আসলেই তো আমার ছেলের সাগর সত্যি কথাটাই বলেছে। আমার এই রূপ চেহারার তার বাবা আজ পর্যন্ত কোনো মূল্যই দিল না। আমিও রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমারও অনেক কিছু মনে চায়, আমারও অনেক কিছু খেতে ইচ্ছে করে, আবার অনেক কিছুরই তৃষ্ণা থেকে যায়। কিন্তু কেন জানি সাগরের উপর প্রচণ্ড রাগ হওয়া সত্ত্বেও বারবার ওর কথায় আমার মনের ভেতর উতালপাতাল করছে। ছেলেটাকে অনেকক্ষণ দেখছি না, ওকে যে ফোন দিয়ে ডাকব সেটাও করতে পারছি না। নিজের কাছে একটু লজ্জাবোধ মনে হচ্ছে। তারপর আমি এক পা দুপা করে সাগরের রুমের দিকে গেলাম। ভাবলাম দেখি ছেলেটা রুমে আছে কিনা, হয়তো আমার কথায় একটু মন খারাপ করেছে। দরজাটা খোলা দেখলাম। হালকা একটু দরজা ফাঁক করতেই দেখলাম সে খাটের উপরে এক সাইডে কাত হয়ে শুয়ে ফোন টিপছে। আমি বিড়ালের মতো পা ফেলে তার পাশে গিয়ে দাঁড়ালাম। তার ফোনের দিকে লক্ষ্য করতে আমার চোখ দুটো এমন একটা দৃশ্য দেখতে পেল, আমি যেন আস্তে আস্তে মাটিতে বসে পড়তে লাগলাম। একই আমার সেই গোসলখানা, আবার গোসলখানাতে আমি গোসল করছি এমন একটা ভিডিও সাগর কোথায় পেল? আমি আর কোনো সাদা শব্দ করলাম না, দেখতে থাকলাম সে কি করে। সাগর এত মনোযোগ সহকারে তার মাকে দেখছে, মনে হচ্ছে পূর্বে কখনো আমাকেও এমন দৃষ্টিতে দেখে নাই। এরপর পরের ঘটনা দেখে তো আমি একদম দিশেহারা হয়ে গেলাম। কি করছে সাগর? ভিডিওর দিকে তাকিয়ে ভিডিও দেখছে, আর তার একটি হাত দিয়ে সে এত সুন্দর অন্য একটি কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ও যেন আরেকটি পৃথিবী গড়ে নিয়েছে। আমি এবার একদম বুঝতে পারলাম ছেলেটা আমাকে নিয়ে নিশ্চয়ই এই মুহূর্তে চাঁদের দেশে পাড়ি দিয়েছে। আমি ভাবছিলাম এখন কি ওকে আমার ডিস্টার্ব করা চলবে নাকি কোনো কথা না বলে চুপচাপ বের হয়ে চলে আসব, কিন্তু আমারও তো তার হাতের বেগুন রান্নাটা মুখে নিয়ে খেতে খুব ইচ্ছে করছে। সাগরের এই কার্যকলাপ দেখে আমিও তার প্রতি কেমন কেমন যেন আলাদা একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করতে লাগল। নিজেকে সামলে ওঠাটাও অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো আমার কাছে। সাগর আমাকে এতটাই ভালোবাসে যে আমার সেই মুখে নেওয়া বেগুনটি যত্ন করে তার কাছে রেখে হাত দিয়ে নাড়াচাড়া করছে। হয়তোবা ভাবছে আমার মায়ের মুখের খাবার। আমাকে নিয়ে তার এই ভাবনাটা আমাকে পাগল করে তুলল। কিন্তু আস্তে আস্তে সাগরের আচরণ, এমনকি তার পাগলামিটা অনেকটা বেড়েই চলেছে, যেটা আমি মা হিসেবে নিজের চোখে দেখতে একটু ইতস্তত বোধ করছিলাম। আমি কোনো সারা শব্দ না করে ওর রুম থেকে বের হয়ে আমার রুমে এসে খাটের উপর শুয়ে সাগরকে নিয়ে একটু ভালো লাগার দৃশ্যটা ভাবতে লাগলাম। এতটাই ভালো লাগছিল যে একসময় মনে হলো সাগর আমার সন্তান নয়, তাকে একটু আজকের জন্য আলাদা হিসেবে দেখি। এসব চিন্তাভাবনা করতে করতে সাগর কখন যেন আমার মাথার দিকে এসে বসে পড়ল। আমি খেয়াল করলাম তার মুখটা অনেকটা মলিন হয়ে আছে। সে আমাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু সে কি বলতে চায় সেটা তো আমি বুঝতে পেরেছি। হয়তোবা আজকে সে আমাকে মা হিসেবে দেখছে না। আজকে তার চোখে শুধু আমি একজন সুন্দরী নারী।
এবার আমি সাগরকে জিজ্ঞেস করলাম, কিছু বলবা সাগর? সাগর তখন বলল, অনেক কিছুই তোমাকে আমি বলতে চাই। কিন্তু মা, তুমি তো আমাকে সন্তান হিসেবেই দেখতে চাও। আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। একটিবার তুমি তোমার দেখার চোখটি বদলাও। ওর কথা শুনে আমি আর রাগ করতে পারলাম না। ছেলেটির মুখের এক্সপ্রেশন ছিল খুবই অসহায়ত। আমি শুধু বললাম, সবকিছু বাদ দিলেও দিন শেষে আমি তোমার মা। সাগর এবার আমার উপর একটু রেগে গেল। সে বলল, বারবার তোমার এই একই কথা আমার ভালো লাগছে না। তুমি যদি আমার কথাতে রাজি না হও তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তোমার একা একাই এই বাড়িতে যেভাবে থাকতে পারো থাকো। ওর এই কথা শুনে আমার ভেতরটা যেন হাহাকার করে উঠল। ও বাড়ি থেকে চলে গেলে আমি বাড়িতে কিভাবে মাথা রাখব? ওর চলে যাওয়ার কথা শুনতেই যেন ভেতর থেকে আমার দমটা বন্ধ হয়ে আসল। এবার আমি সাগরের কাছে গেলাম। তার ঠোঁট দুইটা আমার হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে বললাম, অনেক বড় হয়ে গেছিস না? আমাকে ছেড়ে চলে যেতে চাস? সাগর তখন বলল, যাব না তো কি করব? তুমি তো আমার একটি কথাও শোনো না। আমি তখন সাগরকে বললাম, বুঝতে পেরেছি। আমার ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। এখন সে মাকে যা বলবে মায়ের সেই কথাই শুনতে হবে, তাই তো? আমার কথা বলার মাঝে এই মৃদু হাসি দেখে সাগর অনেক খুশি হল। সে লাফ দিয়ে আমার মাথাটা তার বুকের সাথে ঠেকিয়ে নিল আর বলল, আমার লক্ষ্মী মা। তারপর আমি বললাম, হয়েছে, আর বলতে হবে না। ঠিক আছে, তুই যা ভালো মনে করি সেটাই হবে। তারপর সাগর আমাকে বলল, মা, আজকে তুমি এমন একটা সাজে সাজবে তোমাকে দেখলে যেন মনে হয় আমার বাবার সাথে বিয়ের প্রথম দিন তুমি যেভাবে সেজেছিলে ঠিক সেই নতুন বউয়ের মতো যেন মনে হয়। আমি সাগরের কথা শুনে আরও ওর প্রতি ভালো লাগার সৃষ্টি হয়ে গেল। তারপর আমি ওকে বললাম, কেন রে? আমাকে কি তোর বউয়ের সাজে দেখতে খুব ইচ্ছে করছে? সাগর তখন বলল, অনেক সময় মন যা বলে প্রকৃতিতে যদি সেইটা দুচোখে দেখতে পাওয়া যায় তাহলে সেই চাওয়ার সার্থকতা মেলে। সাগরের কথা শুনে আমার কেমন যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম, আমার এতটুকু ছেলে, তার ভেতরে এতটা রোমান্টিকতা রয়েছে, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি। তারপর সাগর আমাকে বলল, মা, তুমি বাড়িতে থাকো, আমি একটু শহর থেকে ঘুরে আসি। আমি ওকে জিজ্ঞেস করলাম, শহরে যাবে কি জন্য? তোমাকে কোথাও যেতে হবে? সাগর তখন বলল, আমি যাব আর আসব, দেরি করব না, একটু জরুরি কাজ আছে। তারপর সে চলে গেল। সাগরের বাড়ি থেকে বের হওয়ার পর আমার মনের মধ্যে কেমন যেন হাহাকার করছে। এর পূর্বে কখনো আমার এমন লাগেনি। তাহলে কি আমি আমার ছেলে সাগরের প্রতি সত্যিই দুর্বল হয়ে পড়লাম? এদিকে আমি লাল শাড়ি পরে সাগরের কথামতো নতুন বউয়ের সাজে সাজতে লাগলাম। হাজার হলেও আমার ছেলে আমাকে বলেছে আমাকে সে তার বাবার বউয়ের সাজে দেখবে, অবশ্যই তো আমাকে তাই দেখাতে হবে। আমার সাজগোজ কমপ্লিট। এবার সাগর শহর থেকে বাড়িতে এসে সরাসরি আমার রুমে কোনো কথা না বলে ঢুকে পড়ল। তারপর আমি সাগরের মুখের দিকে তাকিয়ে দেখলাম আজকে সে সত্যিই আমাকে একজন নারী হিসেবে দেখছে। সাগর আমার এতটাই কাছাকাছি ছিল যে তার শ্বাসপ্রশ্বাস আমার চোখের পাপড়িতে এসে পড়ছে। তার শ্বাসপ্রশ্বাসের বাতাস আমার চোখের পাপড়িতে লেগে আমার চোখের পলকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি এক স্বপ্নের রাজ্যে চলে গেলাম। তারপর সাগর আমার কাঁধের উপরে হালকা করে একটু ধাক্কা দিয়ে বলল, মা, তুমি কি ভাবছ? আমি স্বপ্নের রাজ্য থেকে ফিরে এলাম। এবার সাগর আমাকে বলল, আজকে তোমাকে আমি নিজের হাতে তোমার সেই স্বাদের তরকারির বেগুনটা এত সুন্দর করে খাওয়াবো তুমি যাতে সম্পূর্ণটুকু খেতে পারো। সেজন্য আমি বাজার থেকে অরিজিনাল তেল আনতে গেছিলাম। যে কোনো তেলে বেগুনটা রান্না করলে হয়তোবা আমার মায়ের পেট খারাপ হতে পারে। বন্ধুরা, আমি এর চেয়ে আর বেশি আলগা করে বলতে পারছি না। এবার আমি সাগরকে বললাম, আজকে তোর হাতের রান্নাই আমি খাব। যদি খুব স্বাদ করে খাওয়াতে পারিস, আমার যদি ভালো লাগে, তাহলে আজকের পর থেকে মা আর ছেলের একটা সুখের সংসার আমরা গড়ে তুলব। পৃথিবীর কাউকে জানতে দেব না, কাউকে বুঝতে দেব না। সাগর তখন বলল, হ্যাঁ মা, তুমি শুধু আমাকে একটা সুযোগ দিও। আমি যেভাবে তোমাকে খাওয়াতে চাই তুমি সেইভাবে শুধু খেও, তবে তুমি একবার খেলে আর কোনোদিন পৃথিবীর অন্য কোনো খাবারের স্বাদ নিতে চাইবে না। আমি ওর কথা শুনে অনেক খুশি হয়ে গেলাম। মনে হচ্ছিল খাবারের চেয়ে আমার ছেলের কথাগুলো আরও অনেক সুন্দর লাগছে। তারপর সাগর প্রস্তুতি নিচ্ছিল আমাকে খাওয়ানোর জন্য। অত ছোট মানুষ, অনেক নিয়ম কানুন জানে না, তাই হয়তো ভাবছিলাম খাওয়ানোর পূর্বে তাকে কিছু কথা বলবো, কিভাবে মুখে তুলে খাওয়াতে হয়। কিন্তু সে আমার পাশে বসে আমার থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে এমন কিছু কথা আমাকে বলছিল, আমি ওর কথাতে শ্বাসরুদ্ধ হয়ে গেছিলাম। তারপর আমি আর নিজেকে সেভাবে ধরে রাখতে পারলাম না। আমি ছেড়ে দিলাম আমার ছেলের হাতে। সে যেভাবে আমাকে খাওয়ায় খুশি হয় তাতে আমিও খুশি। নিজের ছেলে হয়তো তার মাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইবে না। এজন্য তার বাবার দায়িত্বটা বা তার বাবার জন্য আমার মনের কষ্টটা সে দূর করার চেষ্টা করছে মাত্র।
বিশ্বাস করো বন্ধুরা, আমার ছেলে এত সুন্দরভাবে বেগুনটার চরপাশে তেল দিয়ে ভেজে আমাকে খাওয়ালো, আমার তো এখন মনে হচ্ছে পৃথিবীর একমাত্র স্বাদের বেগুন ভাজি আমার ছেলেই করেছে। বাপরে বাপ, এত সময় ধরে যত্ন করে সে বেগুনটাকে তেলে ভেজেছে, মনে হচ্ছিল আরও থাকলে সম্পূর্ণটুকু আমি খেয়ে নিতাম। অনেকদিন পর খাওয়া তো, তাই হয়তো পেট ভরে আমি সেভাবে খেতে পারলাম না। তারপর সাগর আমাকে বলল, মা তুমি কোনো টেনশন করো না, আমি যতদিন বেঁচে আছি ততদিন দিন তোমার যখন মনে চায় তখনই আমাকে বলবে, আমি ঠিক এই স্টাইলে তোমাকে বেগুন ভাজি করে খাওয়ানোর চেষ্টা করব। তারপর আমি আমার ছেলেকে বললাম, যখন তোর বউ আসবে তখন তো আর আমাকে খাওয়াতে পারবি না, তোর বুকে খাওয়াতেই সময় শেষ হয়ে যাবে। তখন সাগর আমাকে বলল, যতদিন আমার শরীরে শক্তি আছে ততদিন আমি বিয়ে করব না। আমি বললাম, এ কেমন কথা, পুরুষ মানুষ যেহেতু তাহলে তো তোমাকে বিয়ে করতেই হবে। সাগর তখন বলল, সময় হলে দেখা যাবে। যতদিন আমি আর তুমি মিলেমিশে সুন্দর সংসার চালিয়ে যেতে পারি ততদিন এভাবেই আমরা চলতে থাকব। বেশ সুন্দরভাবে চলছিল আমাদের মা ছেলের জীবন সংসার। বন্ধুরা, আজকের আমাদের মা ছেলের জীবনে ঘটে যাওয়া এই বাস্তব গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক, একটা সুন্দর কমেন্ট এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। সবাই নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।